Our channel does not promote any violent, harmful, or illegal activities. রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দমকল মন্ত্রী সুজিত বসুর ঐকান্তিক প্রচেষ্টায় মঙ্গলবার সকালে ভিত পুজো হল যশোর রোডের ফুটপাতের দুধারে পুনর্নির্মাণ কাজের। এই শুভ অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে এই প্রকল্প রূপায়ণের রূপরেখা সম্পর্কে জানালেন মন্ত্রী সুজিত বসু। আপনি শুধু মালিকানা করবে এটা বলতে হবে। সরকারের এখানে চিফ মিনিস্টার হচ্ছে মমতা ব্যানার্জি, আমি তার ক্যাবিনেটের মেম্বার এবং সরকারের পলিসি কি হবে না হবে সেটা গভর্নমেন্ট ঠিক করবে। আজকে দেখেছে কত এটা বলতো, আজকে একটু আগে মুখ্যমন্ত্রী মিছিল করবে, তিনি বোলপুরে গেছে। বোলপুরে ভাষা আন্দোলনের সভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে এসআইআর বা এনআরসি করতে দেবেন না বলে বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন তার পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে রোহিঙ্গা মুসলমান দরদি সরকার বলে কটাক্ষ করলেন। পাশাপাশি তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ারও নিদান দিলেন তিনি। উনি রোহিঙ্গাদের আসতে বলেছেন। উনি কালকে যে কথা বলেছেন বোলপুরে প্রশাসনিক সভায়, ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি। তিনি বলছেন এরা এসে স্বাস্থ্যসাথীর কার্ড, আধার কার্ড এবং জব কার্ড করতে। কেন ভাই? যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে, তিনি বাইরে কাজ করলেও তার পরিবারের অন্যদের জব কার্ড আছে, তার পরিবারের তো স্বাস্থ্যসাথীর কার্ড থাকা উচিত। তাহলে কাদের দিতে চাইছেন? রোহিঙ্গা মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে দিতে চাইছেন। কেন চিফ সেক্রেটারিকে কথা বলে মলয় ঘটক আর সামিরুল ইসলাম তাদের দায়িত্ব দিয়েছেন যে দরকার হলে থাকার জায়গা করো? থাকার জায়গা কেন করতে হবে? যদি পশ্চিমবঙ্গের ভারতের নাগরিক হয়, তার তো পশ্চিমবঙ্গে বাড়ি আছে। উনি আসলে বিভিন্ন রাজ্যে পুশব্যাক হচ্ছে যে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা, তাদেরকে এখানে এনে এমনি শেষ করে দিয়েছেন। 1 কোটির বেশি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন অনুপ্রবেশকারী, বাকিদেরকেও ঢোকাতে চাইছেন। আমি অন্য রাজ্যের স্টেট গভর্নমেন্টকে বলবো বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আসার সুযোগ দেবেন না, একেবারে বিএসএফকে দিয়ে বাংলাদেশে থ্রো করে দিন, যাতে এখানে ঢুকতে না পারে। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে মঙ্গলবার থেকে চালু হলো 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট। জেলা সফরে থাকায় মুখ্যমন্ত্রী এদিন ভার্চুয়ালি উদ্বোধন করলেন এই ইউনিটের। এতদিন 5 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট নিয়ে বিপুল পরিমাণ রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক রোগীকেই বাধ্য হয়ে কলকাতায় যেতে হচ্ছিল চিকিৎসার জন্য, যা রীতিমতো সমস্যার। ডায়ালিসিস বিভাগ আধুনিকীকরণ এবং শয্যা বাড়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা একটা মোবাইল ফুড টেস্টিং ল্যাব পেয়েছি, যেটা অ্যাম্বুলেন্স টাইপের, সেটাও আজকে উদ্বোধন হলো। এবং এই দুটো জিনিস উদ্বোধন হলো, একটা হচ্ছে মোবাইল ফুড টেস্টিং ল্যাব অ্যাম্বুলেন্স টাইপের, আর একটা হচ্ছে 10 ইউনিট ডায়ালিসিস ইউনিট, 10 বেডের ডায়ালিসিস ইউনিট। আমাদের জেলায় 26 থেকে 30 লক্ষ মানুষ আছেন, সবাই উপকৃত হবেন। এবং এছাড়াও আমাদের বেড সংখ্যা বাড়ার জন্য আমাদের আরও প্রায় 40 থেকে 50টা পেশেন্ট আমরা এক্সট্রা নিতে পারবো। তো সেটা আমাদের আসতে শুরু করেছে, 5-6টা পেশেন্ট অলরেডি চলে এসছে। এবং এর ফলে আমাদের জেলার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী যে সমস্ত জায়গায় থেকে পেশেন্ট আসবেন তাদেরকে আমরা রিসিভ করতে পারবো। এবং আমাদের প্রায় 100 থেকে 110 জনের ডায়ালিসিস চালানোর মতো ক্যাপাসিটি তৈরি হলো। বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে বসিরহাটে দুটি গুরুত্বপূর্ণ জিনিসের উদ্বোধন হলো। প্রথমটি 5 বেডের ডায়ালিসিস ইউনিট ছিল, তার থেকে 10 বেডে নতুন মেশিনযুক্ত পিপিপি মডেলের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হলো। এবং ফুড সেফটির জন্য এফএসএসআই একটা মোবাইল ল্যাবের উদ্বোধন হলো। সবটাই করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মের একাধিক কলামে ফাটল। যাত্রী নিরাপত্তায় আপাতত ব্লু লাইনে মেট্রো চলবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। শহীদ ক্ষুদিরাম থেকেই ছাড়বে আপ ও ডাউনের সব মেট্রো। কলকাতায় প্রবল বর্ষণের ফলেই এই ফাটল বলে প্রাথমিক অনুমান। তবে সোমবার বিষয়টি মেট্রো কর্তৃপক্ষের নজরে আসতেই তড়িঘড়ি সন্ধে নাগাদ বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। যতদিন না পর্যন্ত মেরামতির কাজ শেষ হচ্ছে ততদিন বন্ধ থাকবে এই স্টেশন। ফলে স্বাভাবিকভাবেই অনির্দিষ্টকালের জন্য দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।
অবশেষে বাড়ি ফিরলেন হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হওয়া মালদার 7 পরিযায়ী শ্রমিক। তাদের মনের মধ্যে এখনো আতঙ্ক, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও আপাতত প্রাণ রক্ষার তাগিদে বাড়ি ফিরলেন তারা। এরপর কি কাজ করবে, কিভাবেই বা চলবে সংসার, জানে না তারা। এদিন শ্রমিকদের সঙ্গে দেখা করতে যান মালদা জেলা পরিষদ সদস্যা তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কি ডিসিশন ক্যাম্প বলছে না কি বলছে আমি ওটা বলতে তো যা সিধা বলতে বলছে ধর্মশালা বলো করে, হ্যাঁ তো ওখানে আপনাকে রেখেছিল। তো 4 দিন হলো 5 দিন হলো, তা কোনো কাজ হচ্ছে না। ওখানে 4-5 দিন ধরে আটকে রেখেছিল। হ্যাঁ 4-5 দিন ধরে আটকে রেখেছিল। হ্যাঁ 5 দিনের পরে আমাদেরকে ছেড়েছে। তো 3 দিনের পর আমাদেরকে নিয়ে গেল ওই ফিঙ্গার দেওয়ার জন্য। 3 জন আমরা 3 জন ছিলাম, আর ওই আসামের ছিল, কলকাতার ছিল। তো আমরা মানে এক গাড়ি গেলাম। তো আমাদেরকে বলছে খাড়ো করে একটা লাইন করে খাড়ো করলো সব দিকে 34 জন লোককে। তো 34 জন লোককেই বলেছে কি দুটা করে গুলি মারা দে না, আর যদি কম পড়ে তো আরও গুলি নিয়ে যা, কিন্তু দুটা করে সবাইকে গুলি মারবি, এনকাউন্টার করে দেবে। দিদি বলেছে কর্মশ্রীর মাধ্যমে এখানে কাজ হবে, এখানকার শ্রমিকরা এখানে কাজ করবে। যেহেতু বিজেপি সরকার আমাদের 2021 সালের পর থেকে সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিয়েছে। এনআরজিএসের টাকা বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলা আবাস যোজনা বন্ধ, সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে বলে আজকে এনআরজিএসের টাকা পাচ্ছে না, কাজ হচ্ছে না। 100 দিনের টাকা, 100 দিনের কাজ কিন্তু সেখান থেকেই এখানকার পরিযায়ী শ্রমিকরা যারা ছিল তারা কিন্তু কাজ করত। কিন্তু তবুও দিদি 100 দিনের বদলে টাকা দিয়েছে, কাজ করেছে। কিন্তু এখানে তো বিজেপি সরকার সমস্ত কিছু বন্ধ করে। মঙ্গলবার ভোরের দিকে 24 রানী রাসমণি রোডের পাশে ভেঙে পড়ল একটি বিপজ্জনক বাড়ি। বাড়িটি প্রায় 2-250 বছরের পুরনো বলে স্থানীয়দের দাবি। কলকাতা পুরসভার তরফ থেকে বাড়িটিকে বিপজ্জনক চিহ্নিত করে বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু তারপরেও টনক নড়েনি গৃহকর্তার। তবে বাড়িটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। না জানি না, আমার মনে হয় রাতে হয়েছে বা ভোরের দিকে হতে পারে। মানে কত পুরনো বাড়ি এটা? অনেক পুরনো, 200-250 বছর তো পুরনো হবেই। ওই দিকটা কেউ থাকেও না, ওই দিকটা ওরা আমি ভাঙা পড়ে থাকে। মানে এটা কি মানে বৃষ্টির জন্য ভেঙে পড়লো নাকি? একটা গাছ হয়েছিল, যে গাছটা আছে বিরাট গাছ হয়েছিল, গাছের ভাড়েতেই পড়ে গেছে। সাপের ভয়ে স্কুলে আসছে না ছাত্রীরা, বন্ধ পঠন পাঠন। উত্তর 24 পরগনার বনগাঁ গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যালয়ে 130 জনের মতো ছাত্রী পড়ে। গত কয়েকদিনে স্কুলের ভিতর থেকে উদ্ধার হয়েছে 10টি বিষধর সাপ। সেই ভয়েই গত শুক্রবার থেকে স্কুলে আসছে না ছাত্রীরা, সামনেই পরীক্ষা। তাই সাপের ভয়ে ক্লাস বন্ধ থাকার সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। সাপ প্রতিদিনই 2-3টে করে পাওয়া যাচ্ছে। বন দপ্তর বন দপ্তরে খবর দেওয়া হয়েছে। আমরা যখন খবর দিচ্ছি তার হয়তো 2-3 ঘন্টা পরে আসছেন, এসে ওনারা 2 দিন ধরে নিয়ে গেছেন। আর বাকি সব আমরা দেখেছি যে বাইরে বেরিয়ে গেছে। সাপ রয়েছে বলে ওই জন্য ভয়তে যাচ্ছে না কেউ। কি সাপ রয়েছে? গোখরো, তারপরে শুনছিলাম যে কি যেন ওই সাপগুলো চন্দ্রঘোড়া এসব ছিল। অশোকনগরের গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের মামলায় অভিযুক্ত গৌতম দাসকে অবশেষে দোষী সাব্যস্ত করল বারাসত জেলা আদালত। গত 2024-এর 25শে ফেব্রুয়ারি খুন হন বিজন দাস। সেই ঘটনার 1 বছর 5 মাস পর গৌতম দাসকে দোষী সাব্যস্ত করল আদালত। আগামী বৃহস্পতিবার তার সাজা ঘোষণা হবে। যদিও তার দাবি পুলিশ এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে সরকারি আইনজীবী শান্তময় বসু জানিয়েছেন, উনি যদি নির্দোষ হন তাহলে তা প্রমাণ করতে পারলেন না কেন। ঘটনাটা হয়েছিল যে গৌতম দাস নামে একজন ব্যক্তি, যে দীর্ঘদিন ধরে এলাকায় অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল। ওই এলাকারই উপপ্রধান ছিলেন বিজন দাস এবং তিনি পেশায় একজন শিক্ষক। তিনি তার অনৈতিক কাজের বিরোধিতা করেছিলেন। বিরোধিতা করার জন্যই বিজন দাসকে এভাবে খুন করে দেওয়া হলো। কীভাবে খুন করা হয়েছে? গুলি করে খুন করা হয়েছে এবং তিনি একটা ঘরের মধ্যে ছিলেন, সেই ঘরের মধ্যে ঢুকে গুলি করে খুন করা হয়েছে। বিষয়টা তো মার্ডার কেসে মিনিমাম কনভিকশন লাইফ, হাইয়েস্ট কনভিকশন হ্যাঙ্গিং। তা আমি জজ সাহেব কী করবেন জানি না, আমার মনে এটা হাইয়েস্ট কনভিকশন হওয়া উচিত। কেস ইজ ভেরি সিরিয়াস। এটা আজকে ছিল, আজকে অর্ডার দেননি, জাজমেন্টটা দেননি, কনভিকশন কনভিক্ট ডিক্লেয়ার করেছেন, সেন্টেন্সটা ডিক্লেয়ার করবেন 31 তারিখে। আপনাদের অনুরোধ করতে হবে। আইনে কি কাকে সিদ্ধান্ত নেবে সেটা আইন ঠিক করবে। হ্যাঁ, মহামান্য আদালত যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সবাই সহমত পোষণ করব। অকাল বর্ষণে জল যন্ত্রণায় ভুগছে উত্তর 24 পরগনার গোপালনগর আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুর এলাকার বাসিন্দারা। ঘর ছাড়া 73টি পরিবার। আপাতত গরিবপুর এলাকার স্কুলে দিন যাপন করছে তারা। মঙ্গলবার বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদের হাতে খাদ্য সামগ্রী এবং ত্রিপল তুলে দেওয়া হয়। বসানো হয়েছে অস্থায়ী স্বাস্থ্য শিবির।
ত্রাণ সামগ্রী পেয়ে কিছুটা হলেও খুশি জলমগ্ন এলাকার বাসিন্দারা। আমাদের সমস্যা হচ্ছে আমরা জলের তলায় এখন গত 10 দিন ধরে বৃষ্টি হয়েছে, তো আমাদের ঘর দৌড় সব ডুবে গেছে। তো সেই পদক্ষেপ নিয়ে আমরা পঞ্চায়েতে যাই, তো প্রধানের কাছে যাই, প্রধানকে গিয়ে এরকম বলি, প্রধান আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি অথবা চোখের দেখাও দেখেনি। আজকে যারা আকাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে বেতপাড়া বলে যে জায়গাটি আছে, যেখানে বহু মানুষ বসবাস করেন, সেখানে জলমগ্ন হয়ে তারা গৃহহীন হয়ে এই গরিবপুর প্রাইমারি স্কুলে তারা আশ্রয় নিয়েছেন। এই মানুষগুলোর আমরা বনগাঁ ব্লক প্রশাসন থেকে এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওসি গোপালনগরের উপস্থিতিতে, আমাদের জেলা পরিষদের মেম্বার শুভজিৎ দাসের উপস্থিতিতে আমরা এদের মধ্যে খাদ্য সামগ্রী এবং ত্রাণ সামগ্রী বিলি বন্টন করি। টাকি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা। অষ্টম শ্রেণীর এক ছাত্রকে পিছন থেকে ধাক্কা মারে 12 চাকার মালবাহী একটি ট্রাক। এলাকাবাসীরা জানায়, রাস্তা দিয়ে হেঁটে আসছিল ছেলেটি। রাস্তার একদিকে তখন 10 চাকার একটি ট্রাক দাঁড়িয়েছিল, অন্যদিক থেকে আসা 12 চাকার ট্রাক ছাত্রটিকে ধাক্কা মারে। ছিটকে পড়ে ছেলেটি, তার কোমর থেকে নিচের দিক লরির চাকায় পিষ্ট হয়ে যায়। তড়িঘড়ি ছুটে আসে এলাকার লোকজন, তাকে চিকিৎসার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখন আশঙ্কাজনক। এই ঘটনায় টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার দুধারে এভাবে ট্রাক দাঁড়িয়ে থাকায় ক্রমশই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। পরে বসিরহাট থানার পুলিশ এসে অবরোধ তোলে। পুরো এখান থেকে মাংস উঠে পুরো একদম এই জায়গায় চলে আসছে, সে মরে যাওয়ার মতন অবস্থা। এর আগেও যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মাথায় নিচে লেগেছে, মাথার পিছনে 2 সপ্তাহ আগে সে রুগীটারও অবস্থা খারাপ। এই রাস্তার ধারে যে গাড়ি রাখে, এই গাড়িগুলো যাতে না রাখে। 2020-21 সালে রাস্তা নির্মাণের জন্য 3,64,000 টাকা বরাদ্দ হলেও আজও হয়নি সেই রাস্তা। এমনই দাবি হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর গ্রামের বাসিন্দাদের। বেহাল রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া এবং প্রসূতি মায়েদের যাতায়াত রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনকে জানালে মিলেছে আশ্বাস, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়েই মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বাড়ির থেকে উত্তরে তরুণ মণ্ডলের বাড়ি থেকে দক্ষিণে হিমাংশু মণ্ডলের বাড়ি পর্যন্ত, বিলান পর্যন্ত এই রাস্তাটা স্যাংশন হয়ে থাকে। রাস্তার অর্থ হচ্ছে 3,63,600 টাকা। এটা বুথ নাম্বার বর্তমানে 194। কোন গ্রাম? এটা হচ্ছে রমাপুর, পূর্ব রমাপুর ঘোষপাড়া গ্রাম। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি অবিলম্বে এই জমা জলের হাত থেকে আমরা অব্যাহতি পাই, যাতে সুস্থভাবে জনজীবন আমরা জীবনযাপন করতে পারি এবং স্কুল কলেজের ছেলে মেয়ে তারা পাঠরত থাকতে পারে প্রত্যেক দিনের ন্যায়। বিক্ষোভ দেখাচ্ছি, আমরা এই রাস্তায় হাঁটতে পারছি না। এই এক কোমর জল, এর আগে জল হয়েছিল, বন্যা হয়ে গেল দুবার বন্যা হয়ে গেল। আমরা এই এক কোমর জলে মানে 1 কলসি করে জল নিয়ে গেছি। এই রাস্তা থেকে কাটা যায়, আমরা প্রত্যেকে যাই। আমরা এই মানে 20-25টা ফ্যামিলির ভিতরে বাস করি। যদিও এ বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামেলা জানান, এই রাস্তার কাজটি আগের প্রধান থাকাকালীন টেন্ডার দেওয়া হয়েছিল। 2-1 দিন কাজের পর গ্রামবাসীদের বাধার মুখে বন্ধ হয়ে যায় রাস্তা তৈরির কাজ। জায়গাটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কয়েকটা ফ্যামিলি, মানে একই পরিবারের 2-3টে শরিক, তারাই বিক্ষোভ দেখাচ্ছে। ওটা একটা গলি রাস্তা ছিল, সেই গলি রাস্তায় তবু ওখানকার স্থানীয় পঞ্চায়েত মেম্বার বিগত দিনে কাজ শুরু করেছিল, কিন্তু শরিকানা দ্বন্দ্বে ওখানে কেউ রাস্তায় মারতে দিতে দেয়নি, যার জন্য এই কাজটা বন্ধ হয়ে আছে। এবং তারপরে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই কাজটা করানো আর সম্ভব হয়। মধ্যমগ্রামে এক অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে নিজের স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। পরিবার সূত্রে জানা গেছে, মাত্র 4 মাস আগে 2 পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের, কিন্তু বিয়ের 1 মাস যেতে না যেতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়। ছেলেটির পরিবারের তরফ থেকে এটিকে আত্মহত্যা বলে দাবি করা হলেও মেয়েটির পরিবার তা মানতে নারাজ। তাদের অভিযোগ, স্বামী ও তার পরিবার মিলে তাদের মেয়েকে শারীরিক ও মানসিক অত্যাচার করেছে। ছেলেটির বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে বডিটিকে পোস্টমর্টমের জন্য পাঠায়। প্রাথমিকভাবে স্বামীকে আটক করা হয়েছে। আমরা চাইছি ওর যেন উপযুক্ত শাস্তি হয়। আমার মেয়ে তো চলে গেছে, আমার মেয়েকে তো আমি পাবো না। আমার মেয়ে খুব সুন্দর মেয়ে, আমি ছোটোবেলা থেকে খুব কষ্ট করে ওকে মানুষ করেছি, বড় করেছি। আমি বারাসাত কলেজে পড়তো, সেকেন্ড ইয়ার বিএ সেকেন্ডারিতে পড়তো। 20 বছর বয়স আমার মেয়ে।